আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ও আমার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকের দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই একটু ব্যস্ততা, একটু কর্মব্যস্ততা অনেক বেশি। সব গৃহিণীদেরই আমার মনে হয় শুক্রবারে ছুটির দিনে কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে, তাই আমারও তার ব্যতিক্রম নয়। আমি এই শুক্রবার দিনটি অনেক বেশি ব্যস্ত থাকি, আর সেজন্যই আমি একদম সকালবেলা থেকে কাজ শুরু করি। আর আজকের যে ব্লগটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আজকে সকালবেলা থেকে ভিডিও করা হয়েছে। তো এটি হচ্ছে আমি ক্যামেরাম্যান ছিলাম আমি, এবং আমার মেয়ে হচ্ছে এখানে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছে। আমার মেয়ে দুজনকে আমি শিখিয়ে ফেলেছি যে বাড়িঘর বা বাসা, বিছানা বা ড্রয়িং রুম, ডাইনিং রুম কীভাবে সবসময় গুছিয়ে রাখতে হয়, পরিপাটি রাখতে হয়। তো ওরা ছোটোবেলা থেকেই সেই আদর্শে বড় হয়েছে। ওরা ঠিক সেই আমার নিয়ম মতো, আমার দেখানো নিয়মকানুনে ঠিক ওরা এইভাবে কাজকর্মগুলি গুছিয়ে গুছিয়ে করে থাকে। আমার দুটি মেয়েই যখনই দেখে ঘর বা ঘরের কোনো ফার্নিচার কখনো নোংরা হয়ে গেছে বা এলোমেলো হয়ে আছে, ওরা চেষ্টা করে সাথে সাথে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমার মেয়েও তার ব্যতিক্রম নয়। আমার মেয়ে দেখেছিল সকালবেলা ঘুম থেকে উঠে যে ড্রেসিং টেবিলটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে, একটু নোংরা হয়ে আছে, তাই ও চেষ্টা করছিল ড্রেসিং টেবিলটাকে ক্লিন করে একটু গুছগাছ করে নেওয়ার জন্য। ও সকালবেলা ঘুম থেকে উঠেই সব বেডগুলি একা হাতে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছে, আর গোছানো শেষ হওয়ার পরেই ড্রেসিং টেবিলের এই কাজগুলো করে নিচ্ছে। আজকে শুক্রবার, ওর স্কুলটা বন্ধ ছিল। আবার এমনিতেও স্কুল দু একদিন বন্ধ দিয়েছে, সেটা ওর প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ওর স্কুলটা বন্ধ দিয়েছে। আর স্কুল বন্ধ দিয়েছে বলেই আমরা গতকাল ওর নানুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমরা ওর নানুর বাড়ি গতকাল বেরিয়ে তারপর কালকে সকালবেলায় গিয়েছিলাম ওর নানুর বাড়ি, আবার রাতে চলে এসেছি। ড্রেসিং টেবিলটা গোছগাছ করে রেখে এখানে একটু কিচেনে এসেছিলাম। কিচেনে এসে আমি এখানে অল্প একটু জিরা ভেজে নিচ্ছিলাম বলতে একটু গরম করে নিচ্ছিলাম আর কি। 15 দিন খাওয়া যায় এরকম পরিমাণে জিরাটা আমি একটু গরম করে নিচ্ছিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে, আর সেই গরম প্যানে অল্প কিছুমান জিরা দিয়ে সেগুলো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি একটু গরম করে নিচ্ছিলাম বলতে একটু মচমচে হওয়ার আগ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো এইভাবে। আমি যদি বেশি এখানে ভেজে নিতে যেতাম, তাহলে জিরাটা ফাঁকি করার পর বা গুঁড়ো করার পর কালচে হয়ে যেত, রঙটা এরকম লালচে রঙ থাকতো না। তো আমি হালকা একটু গরম করে নিয়েছি, তাই জিরা এখানে ব্লেন্ডার করে নেওয়ার পর দেখাচ্ছি জিরার রঙটা কিন্তু যে ব্লেন্ডার করার আগে যে রঙটা ছিল সেই রঙটাই কিন্তু আছে। এটা কিন্তু কালচে হয়ে যায়নি বা পুড়ে যায়নি, এটা সেই লালচে রঙটাই আছে। আমি জাস্ট একটু মচমচে করে নিয়েছিলাম। যদি রোদ অনেক বেশি থাকতো তাহলে আমি রোদে দিয়ে এই কাজটা করে নিতাম। যেহেতু কিছুদিন যাবৎ রোদ নেই, বৃষ্টি, তাই আমার এটি চুলাতেই করতে হয়েছে। আর এখানে আমি চলে এসেছি, 1 মাসের জন্য আমি আদা এবং রসুন কিনে এনেছি। এগুলোকে ব্লেন্ড করে নিব 1 মাস যাতে খাওয়া যায়। আমার ঈদের মধ্যে যাতে আর এগুলি কষ্ট করে ব্লেন্ড করে না নিতে হয়। ঈদের পর যখন সব মেহমানরা আসবে, মেয়ে আসবে, নাতনি আসবে, মেয়ের জামাই আসবে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেহমানরা আসবে, আমি যেন সেই দিনটা এবং ঈদের দিনটা এই বাটা সব কিছু দিয়ে বা ব্লেন্ড করা সব কিছু দিয়ে পাড়ে দিতে পারি। সেই জন্য আমি 1 মাসের জন্য একটু সময় করে নিচ্ছিলাম আর কি। এই যে রসুনগুলি দেখতে পেলেন, এখানে 1 কেজি রসুন। কিছু পরিমাণ আমি এখানে খোসা ছিলে নিয়েছি, আর কিছু পরিমাণ এখন ছিলে নেব। এখানে রসুনগুলি কিন্তু আস্ত রসুন ছিল। রাতের বেলাতে আমি একটি শিলের সাহায্যে থেতো করে সমস্তগুলো এড়িয়ে নিয়েছি, কোয়াগুলো এড়িয়ে নিয়েছি। তারপর দিনের বেলা এগুলি বসে গেছি আমি একটু খোসাগুলি ক্লিন করার জন্য। এগুলি 1 কেজি আদা এবং 1 কেজি রসুন দিয়ে আশা করছি 1 মাস হয়ে যাবে আমার। যেহেতু সামনে কোরবানির ঈদ আছে, তো কোরবানি ঈদের মধ্যে মানে আজকে যে আমি করে নিচ্ছি এগুলি কোরবানি ঈদের পর আবার ইনশাল্লাহ করে নেব। তো ঈদ পর্যন্ত জানি চলে যায়, সেজন্য একটু বাড়িয়ে করে নিচ্ছি। আদা এবং রসুন ব্লেন্ডার করে একদম সব কিছু গুছগাছ করে ডিপ ফ্রিজে রেখে তারপর আমি চলে এসেছি দুপুরের রান্নার আয়োজনে এসেছি। আমি শুরুতেই এখানে চিচিঙ্গা ভেজে নিচ্ছি।
এখানে চিচিঙ্গা, জানি না কে কী নামে বলেন, অনেকে শিবানী বলেন, অনেকে ঝিঙা বলেন, অনেকে চিচিঙ্গা বলেন। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আমরা কিন্তু এটাকে চিচিঙ্গাই বলে থাকি। তো চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু চিচিঙ্গা ভাজিতে প্রথমে যখন বসিয়ে দিয়েছি তখন কিন্তু আমি তেল ব্যবহার করিনি। তো এখানে আমি যখন হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে তেলটা দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি আজকে চিচিঙ্গা ভাজিতে ডিমটাও অ্যাড করে দিব। তো ডিমটা অ্যাড করে দেওয়ার পর ডিমের যদি গন্ধ না আসে তাহলে আমি লেবুটা দিব না, আর যদি গন্ধ আসে আমি একটু টেস্ট করে দেবো, তাহলে একটু লেবু চিপে দেবো। আমি একটা ছোট্ট টিপস বলে দেই, যদি কোনো খাবার বা কেকে মানে কোনো ভাজি জাতীয় বা কেক তৈরিতে আপনারা যদি ডিম ইউজ করতে চান, যদি ভয় পান ডিমের গন্ধ আসবে কি না, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক ফালি লেবু চিপে দিবেন অথবা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডিমের সেই আষ্টে গন্ধটা আর আসছে না। তো আমি এখানে ভাজিটা যখন হয়ে গিয়েছে তখন কিন্তু আমি লেবু চিপে অল্প একটু রস দিয়ে দিচ্ছিলাম, যাতে করে ডিমের আষ্টে গন্ধটা না আসে। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে আমি ছোট্ট একটা অনুরোধ করছি, আর সেটা হলো যারা আমার এই আজকের ব্লগটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে যাবেন। আর যারা ইতিমধ্যে এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই একটি করে লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। আপনাদের একটি কমেন্টে আমার নতুন একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ তৈরি করে। তো এখানে চিচিঙ্গাটা ভাজি শেষ করেই আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়ে চুলায় আমি আগুনটা দেইনি, আগুনটা কিছুক্ষণ পর দিব। তো চুলার আঁচটা বন্ধ রেখেই আমি এখানে ইলিশ মাছটা দিয়ে সরষে বাটা, পেঁয়াজ রসুন বাটা, বিভিন্ন মশলা দিয়ে আমি আজকে সরষে ইলিশটা রান্না করব হাতে মাখিয়ে। তো আমি চেষ্টা করছিলাম সমস্ত মশলা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে দিয়ে ঝোল দিয়ে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দেব। আসলে সরষে ইলিশটা অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে রান্না করেন। আবার অনেকে আছেন যারা পেঁয়াজ রসুন বাটা বা জিরা গুঁড়া এগুলা দেন না, ইলিশ মাছের যে গ্রানটা আছে সেটি নষ্ট হয়ে যাবে বা চলে যাবে এটা ভেবে। আবার অনেকেই আছেন কষিয়ে নেবার পর যখন ঝোলটা হয়ে আসে তার কিছুক্ষণ আগে সরিষা বাটাটা ভিজিয়ে তার ছাঁকনি দিয়ে ছেঁকে, ছাঁকনির সাহায্যে ছেঁকে যে সরিষা বাটার পানিটা হয় সেটা দিয়ে দেয়। আবার অনেকেই আছেন একদম সরিষা বাটা দিয়ে মাছ দিয়ে কষিয়ে একবার রান্না করে দেয়। আবার কেউ কেউ হাতে মাখিয়ে রান্না করে। এটা যার যার রুচি বা যার যার ইচ্ছা, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো এই তো কথা বলতে বলতেই আমার কিন্তু সরিষা ইলিশটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি সরিষা ইলিশটা নামিয়ে নেব। তো সরিষা ইলিশটা নামিয়ে নেওয়ার পর চুলায় আবার আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে তাতে একটু তেল দিয়ে দিচ্ছিলাম। এখন আমি চুলাতে কিছুটা বুট ভুনা করে নেব, বুট বা ছোলা যেটাই বলেন না কেন। আমাদের টাঙ্গাইলে এটাকে বেশিরভাগ সময় বুট বলে থাকে, তাই আমিও বুটই বললাম। আবার কিন্তু এটাকে ছোলাই বলে। তো আমি এই ছোলাটা ভুনা করার জন্য চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই ছোলা কিন্তু আমি আজকে কিনে আনিনি বা এই 2-1 দিনের মধ্যে কিনে আনাও হয়নি। এটি রমজান মাসে যে ছোলাগুলি এনেছিলাম সেগুলি কিছু পরিমাণ ঘরে রয়ে গিয়েছিল। তো আমি ভেবে দেখলাম যে ছোলাগুলো বেশি দিন ঘরে থাকলে অথবা কোনো কন্টেনারে বা জারে থাকলে সেগুলো একটু পোকা ধরে নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো তাই আমি রমজান চলে যাওয়ার কিছুদিন পরেই সবগুলো ছোলা ভিজিয়ে আমি এখানে সেদ্ধ করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আর সেখান থেকে কিছু পরিমাণ আজকে বের করে রান্না করে নিচ্ছি বা ছোলাটা ভুনা করে নিচ্ছি বিকেলে নাস্তার জন্য। আমাদের সব গৃহিণীদেরই কিন্তু প্রতিদিন একটাই চিন্তা, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার আইটেমে কি থাকবে, বাচ্চাকে টিফিন কি দিয়ে দেবে, তারপর আবার সকালে রান্না করার শেষে আবার দুপুরের রান্নাটায় কি থাকবে। দুপুরের রান্নাটা সাধারণত সবাই একটু বড় রান্না বা ভারী রান্নাই করে থাকে। তো দেখা যায় দুপুরের রান্না শেষ করে খাওয়া দাওয়ার পর তারপর আবার চিন্তা থাকে আমাদের বিকালের নাস্তাটায় কি থাকবে, বিকালের নাস্তার আয়োজনে কি দিব বাচ্চাদের, তারা কি খাবে। তো আবার দেখা যায় রাতের বেলা রাতের খাবারে কি থাকবে। এই যে একটা টেনশন প্রত্যেকটা নারীর বা প্রতিটা গৃহিণীর, এই টেনশনটা কিন্তু সবারই আছে। তো এই তো আমি সব মশলা দিয়ে তারপর একটা পাকা টমেটো কুচি করে দিয়ে আমি এখানে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলি দিয়ে এখানে কষিয়ে নিয়ে তারপর এখানে গরম পানি অ্যাড করে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা যখন মাখো মাখো হয়ে এসেছে নামিয়ে নেবার ঠিক আগ মুহূর্তে আমি এখানে একটু
গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করব না, যদি বেশিক্ষণ জাল করি তাহলে গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই খুব বেশি জাল না করে একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এতে করে গরম মশলার যে ঘ্রাণটা আছে সেটা ঠিকই থাকবে, সেটা নষ্ট হয়ে যাবে না। তো এই তো আমার বুট ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এদিকে আমি অফ ক্যামেরাতে যে আপনারা দেখতে পাচ্ছেন পটলটা ভাজি করে নিচ্ছি, এটা কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে বলে পুরোটা ভিডিও আমি দেখালাম না। এটা আমি যখন নামিয়ে নেব পটল ভাজিটা, ঠিক তার আগ মুহূর্তে ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কথা বলতে বলতে আমি বিদায় নিয়ে নেব। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।